আম, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার ক্লাসে যেটা আলোচনা করব সেটা হলো সাম প্রবলেমেটিক এন্ড কনফিউজিং ভার্ব। কিছু ভার্ব আছে যেগুলা পরীক্ষায় প্রায় দেখা যায়। এগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানি, কিন্তু পরীক্ষার খাতায় মিস্টেক করে ফেলি। তো এগুলা মনে রাখার যে কৌশল সেটা আমাদের খুঁজে বের করতে হবে, আর এগুলার সঠিক ব্যবহার জানতে হবে। তো কথা না বাড়িয়ে চলেন আমরা শুরু করি। প্রথমে আমি লিখেছি ভার্ব হ্যাংড ভার্সেস হাং। তো এই দুইটা পরীক্ষার ভিতরে, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট, ইভেন চাকরি পরীক্ষাতে প্রায় দেখা যায়। ঠিক আছে? তো এই দুইটার অর্থ প্রায় একই, কিন্তু একটা বেসিক শাটল একটা ডিফারেন্স আছে এই দুইটার মধ্যে। তো এই যে হ্যাং, HANGED, আরেকটা হলো হাং, সরি, আরেকটা হলো হাং। এই হ্যাংটা ইউজ করা হয় ছবি ঝুলানোর ক্ষেত্রে। ছবি ঝুলানোর ক্ষেত্রে অর্থাৎ আপনি দেওয়ালে কোনো ছবি আহ, ঝুলাইলেন বা টাঙ্গাইলেন, তখন আপনি ইউজ করতে হবে হ্যাংড। আর যদি কোনো মানুষকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, তখন হয় হাং। তো এই দুটো আমরা সবাই জানি, কিন্তু পরীক্ষায় যখন আসে আমরা ধরেন তখন একটা ছবি ঝুলানোর এক্সাম্পল আসলো, তখন এই দুইটাই থাকবে, হাং, হ্যান্ড। তো তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই, অনেক ক্ষেত্রে আমরা মিস্টেক করে ফেলি, রাইট? তো এই দুইটা এখন মনে রাখার কি কৌশলটা? তো আমি একটা কৌশল বের করেছি, যেটা চিন্তা করেছি যে হ্যান্ড, দেখেন এটাতে আমরা এক্সট্রা ইডি যোগ করেছি। ঠিক আছে? তো আমরা কখন একটা জিনিসের সাথে এক্সট্রা ইডি যোগ করি? দেখেন, যদি কোনো ছবি আমরা আমাদের দেওয়ালে টাঙ্গাই বা ঝুলাই, তখন এটা কিন্তু আমাদের গড়ে একটা এক্সট্রা ডেকোরেশন দেয়। ঠিক আছে? এক্সট্রা সৌন্দর্য বৃদ্ধি করে। তাহলে যখন আমরা এই হ্যাং ভার্বের সাথে, মূলত হ্যাং যেটা, এটা হলো মেইন ভার্ব, এর সাথে যখন আমরা ইডি যোগ করতেছি, তাহলে এইটা এই ভার্বকে এক্সট্রা শক্তি প্রদান করতেছে। আর ঠিক একইভাবে, বা একটা সৌন্দর্য প্রদান করতেছে। একইভাবে যখন আমরা দেওয়ালে কোনো কিছু টাঙ্গাই, সেটা আমাদের ঘরের জন্য এক্সট্রা সৌন্দর্য বর্ধন করে। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি, যখন দেওয়ালে কোনো ছবি টাঙ্গাবো, সেটা আমাদের এক্সট্রা সৌন্দর্য প্রদান করবে। তো তখন আমরা ইডি, এই হ্যান্ড, ব্যবহার করব। আর এই হাং, যখন কোনো মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়, তো যখন কোনো মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়, তখন ওই মানুষটা, আই মিন, পৃথিবী থেকে একটা বিচ্ছিন্নতা করতেছে, একটা চির বিদায় নিচ্ছে। তো এইখানে এক্সট্রা কিছু ওয়ার্ড যোগ হচ্ছে না, বরং তার কাছ থেকে চলে যাচ্ছে। তখন আমরা এই ছোট্ট বানানটা রাখবো। ঠিক আছে? মানুষ ঝুলানোর ক্ষেত্রে। আর যখন এক্সাম্পল দেই, দেখেন, নাইস পিকচার was hanged or hung on the wall. তাহলে এখানে দেখেন, a nice picture was hanged or hung on the wall. এখন পরীক্ষার মধ্যে কনফিউজড কোনটা দেবো? এখন এইটা দেবো, কারণ একটা নাইস পিকচার দেওয়ালে শুভ বর্ধন করে, তেমনি এই ভার্বটা হ্যাংকে ইডি এসে তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিছে। এইভাবে মনে রাখতে পারি। তাহলে আমরা এইভাবে দেব। আবার যদি এইভাবে আসি, the culprit was hanged yesterday. অপরাধীকে গতকাল ফাঁসিতে ঝোলানো হয়েছিল।
তো এটার জন্য আসলে কোনো সৌন্দর্য এক্সট্রা কিছু আহ, আসে না। অ্যাকচুয়ালি তার যে আহ, পৃথিবী থেকে চিরবিদায় সেটা ঘটে গেছে। তাহলে ওই ক্ষেত্রে আমরা দিতে পারি HUNG। ওকে, তো এখন আসি আমরা বাকি যে দুইটা ভার্ব আছে, লাই ভার্সেস লেই। তো এই দুইটার আগে আমি আরেকটা কথা বলতে চাই, স্ট্রং ভার্ব আর উইক ভার্ব। আমরা স্ট্রং ভার্ব আর উইক ভার্বের কথা প্রায় শুনে থাকি। ইভেন যখন আমরা পড়ি তখন পেরে যাই, কিন্তু যখন পরীক্ষায় আসে তখন আর আমাদের মনে থাকে না। এই যে কয়েকদিন আগে একটা সহকারী পরিচালক এর পরীক্ষায় কোনটা স্ট্রং ভার্ব কোনটা উইক ভার্ব এরকম একটা বা দুইটা প্রশ্ন এসেছিল। তো এইখানে আমরা স্ট্রং ভার্ব, স্ট্রং বলতেই আমরা বুঝি শক্তিশালী। স্ট্রং বলতে কি বুঝি? শক্তিশালী, সরি, শক্তিশালী। আর উইক, উইক, উইক বলতে বুঝি শক্তিহীন, দুর্বল, শক্তিহীন। তো আমরা যদি একটু চিন্তা করি, একটু যদি ট্রিক্স খাটাই এখানে, তাহলে আমরা স্ট্রং ভার্ব আর উইক ভার্ব সহজেই পেয়ে যাব। যেগুলো স্ট্রং ভার্ব এগুলোর এক্সট্রা কিছু দরকার হয় না। যেমন মিট। আর উইক ভার্ব প্লে। এখন দেখেন স্ট্রং ভার্ব যার পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম করতে এখানে আমরা আরো একটা বাদ দিতে পারি, মিট। কিন্তু এখানে উইক ভার্ব, উইক ভার্বের জন্য আমরা কি প্লেড একটা ইডি বা ডি আরো যোগ করতে হচ্ছে। অর্থাৎ স্ট্রং যে ব্যক্তি সে তার কোনো সমস্যায় নিজে থেকেই তার ভিতরে পরিবর্তন করে তার আগের পজিশনে ফিরে যেতে পারে, বাট যে উইক সে সব সময় কি অন্যজনের শক্তি নিয়ে চলে। তাই আমরা মনে রাখবো স্ট্রং যে তার এক্সট্রা কোনো শব্দ যোগ করার দরকার নেই, তার অভ্যন্তরেই পরিবর্তন ঘটবে, সে ভার্বগুলা তার অভ্যন্তরেই পরিবর্তন ঘটবে। আর উইক ভার্ব শক্তিহীন ভার্ব যেগুলো কি এক্সট্রা ইডি অন্যের কি শক্তি নিয়ে চলবে। তাহলে আমরা যে ভার্বগুলা ভার্বের মাঝখানেই পরিবর্তন হয় সেগুলো হলো স্ট্রং ভার্ব, যে অন্যের কোনো শক্তি নেওয়ার দরকার নাই। আর যে ভার্বগুলো উইক ভার্ব সেগুলো ইউজুয়ালি অন্যের সাহায্য নিয়ে তার শক্তিমত্তা বৃদ্ধি করে। যেমন ভার্বের শেষে ইডি বা ডি এগুলা টি ইত্যাদি যোগ করতে হয়। তাহলে আশা করি স্ট্রং ভার্ব উইক ভার্ব এগুলার বোর হবে না আজকে পর থেকে। আচ্ছা, তারপরে আমি কিছু ভার্ব লিখেছি এখানে। এগুলো হলো লাই ভার্সেস লেই, রাইস ভার্সেস রেইস, সিট ভার্সেস সেট। তো এইগুলা ভার্ব সম্পর্কে জানার আগে আমাদের যে এখানে লিখছি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ কনসেপ্টটা থাকতে হবে। ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব যে ভার্বগুলোর অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বগুলোর অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন আই কিক দা বল, আই কিক দা বল, আই কিক দা বল। তো এখানে আমি কি কিক করি, আমরা জানি ভার্বটি যদি কি বা কাকে দ্বারা স্পষ্ট করা হয় তবে সেটা অ্যান্সার পেলে সেটা অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হলো দা বল। তারপর যদি বলি দা বার্ড ক্যান ফ্লাই, পাখিটি উঠতে পারে। এখানে এটা হলো ফ্লাই ইনট্রানজিটিভ ভার্ব, বিকজ এরপরে আর কোনো অবজেক্ট নেই বা অবজেক্ট দরকারও নেই। সো এই যে যে ভার্বগুলা জোড়ায় জোড়ায় লাই ভার্সেস লেই, দেন রাইস ভার্সেস রেইস, সিট ভার্সেস সেট, তো এইগুলোর জন্য এই ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্বগুলা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন একটু দেখি এগুলা জোড়ায় জোড়ায়। তো প্রথম যে দ্বিতীয় নাম্বার যে জোড়াটা আছে সেটা হলো লাই
ভার্সেস লেই। তো এখানে এই লাই এই লেই, এই লাইটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, তবে মূল যে অর্থটা সেটা হলো হেলান দেওয়া, আরো কিছু অর্থ আছে, অবস্থিত, আরেকটা অর্থ হলো এটার মিথ্যা বলা। তাহলে এই লাই থেকে সবচেয়ে কনফিউজিং প্রশ্নগুলা ইউজুয়ালি আসে। তাহলে এটার অর্থ কয়টা পাইলাম এখানে? একটা হলো হেলান দেওয়া বা বিশ্রাম নেওয়া, আরেকটা হলো অবস্থিত, আরেকটা হলো মিথ্যা বলা। তো এই ভার্বটা ইউজুয়ালি ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অর্থাৎ এই ভার্বগুলার কি থাকবে না, এই ভার্বটির অবজেক্ট থাকবে না, রাইট? যেহেতু এটা ইনট্রানজিটিভ ভার্ব। আবার লেই, এই শব্দটা হলো অর্থ হলো কোনো কিছুকে কোনো জায়গায় রাখা। আরেকটা অর্থ হলো ডিম পাড়া, ডিম ডিম পাড়া। তাহলে এখন একটু কনফিউজিং আছে এখানে, কারণ এই যে যে লাই দেখতেছেন, এটা যখন হেলান দেওয়া হবে বা অবস্থিত অর্থে ব্যবহৃত হয় তখন এটার বিভিন্ন ফর্মে হয়। যেমন এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হবে লেই, যেটা এটার সাথে একদম মিলে যাচ্ছে। পাস্ট পার্টিসিপল ফর্ম হবে লেইং। আবার যখন এই দুইটার জন্য আবার যখন মিথ্যা বলা হবে তখন এটার প্রেজেন্ট ফর্ম সেম, বাট পাস্ট ফর্ম হবে তখন লাইট, পাস্ট পার্টিসিপল ফর্ম লাইট। তাহলে দেখেন এইটা আর এটা কেন কনফিউজিং এখন একটু বুঝতে পারছেন। আবার যদি প্রেজেন্ট পার্টিসিপল দেই তখন এই দুইটার প্রেজেন্ট পার্টিসিপল লাইন, কিন্তু লে প্রেজেন্ট পার্টিসিপল লেইং, আর এটার পাস্ট ফর্ম হলো লেট, পাস্ট পার্টিসিপল ফর্ম লেট। তাহলে এখানে একটু কনফিউজিং, অনেক কনফিউজিং, এই জন্যই আমরা পরীক্ষার খাতায় অ্যান্সার করতে হিমশিম খাই। তো এখন যেটা আমি প্রথমেই বলছি, আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো লাই, যেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, আর লেই হলো ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ কোন ভার্বের পর আমরা যখন কোনো অবজেক্ট খুঁজে পাই তখন সেটা হবে এই লেই, এটার মিনিং অর্থাৎ এটা রাইট, আর যখন অবজেক্ট থাকবে না তখন যে লাই, এটা রাইট। আবার আমাদের কিছু বিষয় সতর্ক থাকতে হবে যে এগুলার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এটা কনটেক্সট অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী বুঝতে হবে। আবার লেই এটারও কি পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে। আমি কিছু উদাহরণ দেই তাহলে হয়তো বা বুঝতে পারবেন। আচ্ছা, এক্সাম্পল, the university lies at the heart of the city। তাহলে the university lies at the heart of the city। তো এখানে এই যে লাইস, এইটা দেখেন ইউনিভার্সিটি, এটা কি, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা ফর কোনো অবজেক্ট নেই। এটা কোথায় অবস্থিত, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে এটা অবস্থিত অর্থে আছে। ঠিক আছে, I am lying against the wall, I am lying against the wall, এখানেও এটা
ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা হলো আমি একটা ওয়ালের সাথে হেলান দিয়ে আছি। তাহলে এখানেও কোনো কি আছে এরকম কোনো অ্যান্সার পাবো না। ঠিক আছে, তারপরে যদি বলি মাদার laid her baby down বা laid her baby on the bed। মা তার শিশুটিকে বিছানার উপর শুয়ে দিল। এখন মা কিন্তু নিজে নিজে শুইতেছে না, এখানে কিন্তু আমি নিজেই এখানে ওয়ালের সাথে হেলান দিয়েছি। ইউনিভার্সিটি নিজেই কি একটা সিটির একদম সেন্টারে অবস্থিত। ঠিক আছে, এখানে ইউনিভার্সিটি নিজেই অবস্থিত, এখানে আমি নিজেই হেলান দিয়ে আছি, কিন্তু এখানে মাদার নিজেই না শুয়ে বা তার বেবিকে বেডের উপর বা বিছানার উপর শুয়ে দিয়েছি। বুঝতে পেরেছি? তো এটা এইভাবে বুঝতে হবে যে এখানে লাই শব্দটা সাবজেক্ট নিজেই সেটা করতে পারে, আর যে লেই এখানে সাবজেক্ট যেটা অন্য একটা অবজেক্টকে কোন স্থানে রাখে এই অর্থে ব্যবহৃত হয়। আর এখানে সাবজেক্ট নিজেই নিজেকে কোনো জায়গায় অবস্থান করায় বা রাখে বা কোনো কিছু করে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়, যেমন এরকম থাকতে পারে the hand light laid lay an egg yesterday। এখন দেখেন মুরগিটি গতকাল একটি ডিম পেয়েছিল। এখানে কনফিউজিং ভার্ব এইভাবে দিয়ে দিয়েছে। এখন আপনি কোনটা রাইট দিবেন? বা আরো দিতে পারে একটা লেট লেন। তো এই জিনিসগুলো দিয়ে দিতে পারে। তাহলে আসলে ডিম পাড়া ইংরেজি কি? লে। এটা ডিম পাড়া। ঠিক আছে, তো এখন এটা কি থাকবে? অবজেক্ট থাকবে। কি পেরেছিল? অ্যান এগ, একটা ডিম পেরে ছিল। এটা ট্রানজিটিভ ভার্ব লে আমি বলেছি। তো এখানে এটা তো মিথ্যা বলার জন্য এটা হবে না। লেট এটা লে পাস্ট ফর্ম, তাহলে এটা হচ্ছে। আর লে প্রেজেন্ট ফর্ম ইয়েস্টারডে থাকার জন্য হচ্ছে না। লাইন এটা কি? যখন আমরা মিথ্যা বলা ছাড়া লাই থাকে অবস্থান করার ক্ষেত্রে বা কোনো কেউ কোনো স্থানে অবস্থান করার ক্ষেত্রে তখন আমরা এটার জন্য এই পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এটা উত্তর হচ্ছে না। তাহলে উত্তর হচ্ছে কোনটা? লে পাস্ট ফর্ম যেটা লেট। তাহলে দেখেন এইভাবে আমাদের পরীক্ষা ভিতরে কনফিউজ করা হয়। এই জন্য এটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে জানতে হবে। এগুলা প্রত্যেকটা ফর্ম, প্রত্যেকটার অর্থ কোথায় কিভাবে ব্যবহার করা হয় এগুলো। আদারওয়াইজ আপনি পরীক্ষার হলে যে এটা ভুল করবেন, এটা কনফার্ম। ঠিক আছে, তো এখন আমরা পরের যে প্যারাটা আছে, পরের যে যোগাটা আছে, আমরা সেটার দিকে লক্ষ্য করি একটু। এটা হলো রাইস আর এটা হলো রেইস। এটাও একইভাবে ইনট্রানজিটিভ ভার্ব যেটার অবজেক্ট থাকে না, এটা ট্রানজিটিভ ভার্ব যেটার অবজেক্ট থাকে। যখন আপনি কোনো কিছু নিজেই কিছু করেন, অর্থাৎ সাবজেক্ট যখন নিজেই কোনো কিছু করে, নিজে থেকেই অন্য কারো সাহায্য না নেয়, তখন রাইস হয়। আর রেইস হয় যখন সে অন্য কিছু উত্তোলন করে, তখন সে রেইস ব্যবহার করে একটা অবজেক্ট সহ। যেমন the sun
rises in the east. এখন দেখেন the sun has the power to lift itself. এই সূর্যের নিজেরই কি ওঠার ক্ষমতা রয়েছে, এটা কোনো কারো সাহায্য লাগে না বা সে অন্য কোনো কিছু উঠাচ্ছে না, সাবজেক্ট নিজেই উঠতেছে। তো এখানে এটা হবে রাইজ, এই জন্য, ঠিক আছে। আর এখানে কোনো অবজেক্ট নেই, কি উঠে? সূর্য নিজেই উঠে, অবজেক্ট কোনো কিছু নেই, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ। এখন আরেকটা উদাহরণ দেই। সাপোজ একজন স্যার বলতেছে ছাত্ররা তোমাদের হাত উঠাও, তাহলে বলতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ডিয়ার স্টুডেন্টস, রেজ ইউর হ্যান্ডস, রেজ ইউর হ্যান্ডস। এখন দেখেন এখানে ছাত্র নিজে না উঠে তার হাতটা উঠাইতেছে, অন্য আরেকটা পার্ট তার বডি উঠাইতে, সে নিজে উঠলে তো একদম সে নিজেই দাঁড়ায় পড়তো, ঠিক আছে। এখানে রেজ ইউর হ্যান্ডস মানে তোমার হাতটা উঠাও। তারপরে দেখেন এখানে একটা অবজেক্ট আছে, কি আছে? অবজেক্ট, কি উঠাবো? তাদের হাত উঠাবে, ঠিক আছে। এখন এখানে পরীক্ষার রুমে যেটা করে হবে, এখানে রাইজ দিয়ে দিবে, হ্যাভ রাইজিং দিতে পারে, এইভাবে দিবে। আসলে উত্তর হবে এটা সঠিক। কারণ কি, আপনি যদি জানেন এই রাইজ আর রেইজ এই দুইটার যে বেসিক পার্থক্য, রাইজ হলো একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটার কোনো অবজেক্ট থাকে না, ঠিক আছে। আর এটা হলো সাবজেক্ট নিজে নিজেই ওঠা। আর রেইজ মানে হলো সাবজেক্ট অন্য কোনো অবজেক্টকে উঠাবে, তখন হবে রেইজ, ঠিক আছে। তো এই দুটো যদি বুঝতে পারেন, আর এই দুটো তেমন কোনো কঠিন না, রাইজ, রোজ, রাইজেন, তো এগুলো একটু ডিফারেন্ট আছে এদের ফর্মে। আর রেজ, রেজড, তো এগুলো রেজড, ঠিক আছে। তিনটা এই দুইটা একই ফর্মে, এটা লাই অথবা লে এর মতো খুব একটা কঠিন না। শুধু এখানে দুইটা জিনিস মনে রাখবেন, রাইজ হলো সাবজেক্ট যখন নিজে নিজেই কোনো কিছু করে, ঠিক আছে, নিজে নিজেই বৃদ্ধি পায়। আর এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে কোনো অবজেক্ট থাকে না। আর রেইজ হলো যখন এটা ট্রানজিটিভ ভার্ব, এরপর ঈশ্বরে কি থাকে? অবজেক্ট থাকে। আর মানে সাবজেক্ট অন্য একটা বস্তুকে সে কোনো কিছু লিফট করবে বা উত্তোলন করবে, তখন রেইজ। আর যখন সে নিজেই স্ট্যান্ড আপ হবে বা কোনো কিছু নিজে থেকেই বৃদ্ধি পাবে, আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন দা প্রাইস or prices of essential of the essential essential commodities are rising, rising, তো এখানে হবে রাইজিং, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কোনো অবজেক্ট নাই, কিসের প্রাইস বৃদ্ধি পাচ্ছে? সাবজেক্টের দিকে আসে, ইসেনশিয়াল কমোডিটি, তাহলে সেটা অবজেক্ট নাই, দ্যাটস ওয়াই এখানে রাইজিংটা হবে। তো এই দুইটা তিনটা জিনিস বা ট্রিক যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে খুব সহজেই রাইজ, রেইজ এই ভার্বগুলো আপনি সঠিক করতে পারবেন পরীক্ষাটাতে। তো তারপরে যেটা লাস্ট পেয়ার আছে, এটা সম্পর্কে আমি একটু বলতেছি, একটু মনোযোগ দেন। সিট, সিট মানে নিজে বসা, নিজে বসা। আর সেট মানে অন্য কোনো কিছু বসানো, অন্য কিছুকে বসানো, সরানো, অন্য কোনো অবজেক্টকে। তাহলে এটা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আর এটা হলো ট্রানজিটিভ ভার্ব। এরপরে কোনো অবজেক্ট থাকবে না, এরপরে কি অবজেক্ট থাকবে। যেমন যদি আমরা বলি প্লিজ সিট ডাউন, তাহলে এখানে একটা
ইউ আছে উজ্জ্বল, তাহলে যদি ইউ সিট ডাউন বলি তাহলে সে নিজেই বসবে, সে নিজেই বসবে। এখানে আর কোনো অবজেক্টের দরকার আছে? না, এখানে কোনো অবজেক্ট নাই, এই জন্য এটা এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন যদি বলে আই স্যাট ডাউন অথবা সিট ডাউন, তাহলে এখানে সিট ডাউন যেটা, সরি, সিট ডাউন যেটা সেটা কারেক্ট। তো এটার যে অন্যান্য ফর্ম সিট, স্যাট, স্যাট, সেট, 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 এটা তিনটা সেম, ঠিক আছে, এই তিনটা সেম। তো এখন যদি বলি যে সেট দ্য টেবল, সেট দ্য টেবল, তার মানে কি টেবল একটা বা টেবিল একটা অবজেক্ট, এটাকে সেট করো, অর্থাৎ এটা মেবি অন্য একটা জায়গায় আছে, একটা জায়গায় নিয়ে এসে সুন্দর করে প্রতিস্থাপন করা, অথবা এটা হতে পারে বিভিন্ন পার্ট থাকতে পারে, এই পার্ট গুলাকে একত্র করা, এইভাবে বোঝাতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি আজকের ক্লাসটা একটু যদি মনোযোগ দিয়ে করে থাকেন তাহলে প্রস্তুত হবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।